নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই আমার কাছে বিভিন্ন রকম গল্প পাঠান। সেই গল্পগুলো নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই। আজ যে গল্পটি শোনাব সেটি এক নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতা আমাকে পাঠিয়েছেন। গল্পটি এতটাই সংবেদনশীল, এতটাই আবেগী যে এটি শুনে আপনাদের মনেও গভীর রেখাপাত করবে। আর হ্যাঁ, একটি বিশেষ ঘোষণা রয়েছে, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের গল্পের নাম ভাসুরের শ্বশুরের ড্রাইভারের ভাই। ভাসুরের শ্বশুরের ড্রাইভারের ভাইয়ের প্রতি ভাবির নিষিদ্ধ আকর্ষণ, বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা এক চরম পাপ। গল্পটি শুরু হচ্ছে আজ থেকে প্রায় বছর 10 আগের কথা। শহর থেকে একটু দূরে মফস্বলের এক শান্ত নিরিবিলি পরিবেশে বাস করত আমার বাপের বাড়ি। বাবা, মা, আমি আর আমার ছোট বোন। ভাই ছিল না। তবে এ বাড়ির সবথেকে বড় আশ্রয় ছিল আমার দাদা। দাদা মানে আমার বাবা মায়ের বড় ছেলে। সে অবশ্য নিজের সংসার নিয়ে আলাদা থাকত। আমার বিয়ের পর বাবা মা এই পৈতৃক বাড়িতে একাই থাকতেন। আমি আর আমার স্বামী সুমিত থাকতাম শহরের অন্য প্রান্তে। সুমিতের পরিবারটি বেশ সম্ভ্রান্ত। তার বাবা মানে আমার শ্বশুর মশাই একজন নামকরা ব্যবসায়ী। বিশাল বাড়ি, অগাধ সম্পত্তি। তাদের আবার এক পারিবারিক গাড়ি ছিল, যা দিয়ে তারা প্রায়শই শহর থেকে মফস্বলে যাতায়াত করতেন। আর সেই গাড়ির চালক ছিলেন একজন, যার নাম শঙ্কর। ঘটনার সূত্রপাত একদিন আমার শ্বশুরমশাইয়ের একটি জরুরি কাজ পড়ল গ্রামের দিকে, আমাদের সেই পুরানো পৈতৃক বাড়িতে। আমার শাশুড়ি মা মানে সুমিতের মা আমাকে ফোন করে বললেন, বৌমা, তুমি একবার ও বাড়ি যেও, বাবার সঙ্গে কিছু দরকারি কাগজপত্র নিয়ে যেতে হবে, আর এই সুযোগে তুমিও একটু ঘুরে এসো। আমি যদিও কিছুদিন আগেই বাড়ি থেকে ঘুরে এসেছিলাম, তবু শাশুড়িমার কথা ফেলতে পারলাম না। তাছাড়া বাবার সঙ্গে দেখা করারও একটা সুযোগ। সেদিন দুপুরে আমি গ্রামে পৌঁছলাম। বাবা মা খুব খুশি হলেন। তারা আমাকে বসিয়ে চা জলখাবার দিয়ে আপ্যায়ন করলেন। কিছুক্ষণ পর বাবার কাছ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমি শহরের দিকে রওনা দেব। ঠিক তখনই দরজায় কড়া নাড়ল। মা গিয়ে দরজা খুলে অবাক। সামনে দাঁড়িয়ে এক যুবক, পরনে সাধারণ জামাকাপড়, কিন্তু চেহারায় কেমন যেন এক অদ্ভুত মায়া। চোখের দৃষ্টিতে এক ধরনের গভীরতা, যা সাধারণত সচরাচর দেখা যায় না। মা জিজ্ঞাসা করলেন, কে তুমি? যুবকটি বিনয়ের সঙ্গে বলল, মাসিমা, আমি শঙ্কর, এদের গাড়ি চালাই। আমার ভাসুরের শ্বশুরবাড়ি এই গ্রামেই, তাই সে আমাকে আসতে বলেছিল এখানকার ঠিকানাটা ঠিকঠাক জেনে নিতে। বাবা পাশের ঘরে ছিলেন। তিনি এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, কে কে এসেছে? মা বললেন, এই যে এদের গাড়ি চালক শঙ্কর, এখানকার ঠিকানাটা নাকি জানতে এসেছে। বাবা আমার দিকে তাকিয়ে বললেন, ও, তাহলে তুমি এসছ। ঠিক আছে শঙ্কর, তুমি একটু বসো, আমার একটু কাজ আছে, হয়ে গেলেই তোমাকে ঠিকানাটা দিয়ে দেব। শঙ্কর বিনয়ের সঙ্গে আচ্ছা বলে বসল। আমি তখন আমার জিনিসপত্র গোছাতে ব্যস্ত। কিন্তু অদ্ভুতভাবে আমার মনটা কেমন যেন উতলা হয়ে উঠল। ছেলেটির মুখ থেকে চোখ সরাতে পারছিলাম না। তার শান্ত অথচ দৃঢ় চেহারা, তার চোখের সেই মায়া, সবকিছু মিলিয়ে কেমন এক অচেনা অনুভূতি। আমি নিজেকে বোঝাতে চেষ্টা করলাম, এটা নিশোকে একজন অচেনা ব্যক্তির প্রতি সাধারণ কৌতূহল, কিন্তু মন মানতে চাইছিল না। কিছুক্ষণ পর বাবা শঙ্করের সাথে কথা বলে ঠিকানাটা বুঝিয়ে দিলেন। যাওয়ার আগে শঙ্কর আমার দিকে একবার তাকালো। সেই তাকানোতে কি ছিল, সাধারণ সৌজন্য নাকি অন্য কিছু, আমি নিশ্চিত নই, তবে আমার হৃৎপিণ্ডটা ধুকপুক করে উঠল। সেই দিনের পর থেকে এই ঘটনাটা আমার মনে গেঁথে রইল। প্রায় মাসখানেক পর একদিন আমি আমার বাপের বাড়িতে এসেছিলাম। বাবা মা তেমন অসুস্থ ছিলেন না, কিন্তু আমার মনটা কেমন যেন আনচান করছিল। এমনিতেই সুমিতের সাথে আমার সম্পর্কটা কেমন যেন যান্ত্রিক হয়ে যাচ্ছিল। সারাদিনের কর্মব্যস্ততা, একে অপরের জন্য সময়ের অভাব, এসবের মধ্যে ভালোবাসার সেই উষ্ণতাটুকু কোথায় যেন হারিয়ে যাচ্ছিল। আমি সেদিন ছাদে এসে একা বসেছিলাম, মনটা ভারাক্রান্ত। ঠিক তখনই আমি নিচে একটা পরিচিত কণ্ঠস্বর শুনতে পেলাম, বাবা, মা, আমি এসেছি। সুমিত। আমি অবাক হয়ে গেলাম। সুমিত সাধারণত এভাবে আসে না, সে ফোন করে জানায়। আমি নিচে নামতেই দেখলাম সুমিত দাঁড়িয়ে আছে, তার পাশে শঙ্কর। সুমিত আমাকে দেখে হাসল। কি ব্যাপার, সারপ্রাইজ? আমি তখনও হতভম্ব। সুমিত বলল, এ হচ্ছে শঙ্কর, আমার বাবার গাড়ির ড্রাইভার। সেও আমাদের সঙ্গে এসেছে, বাবার কিছু জিনিসপত্র নিতে হবে। শঙ্কর আমার দিকে তাকিয়ে একটু হাসল, সেই চেনা হাসি, কিন্তু আজ কেন জানি না আমার মনে হলো এই হাসিটা কেবল আমার জন্যই। আমার বুকটা ধুকপুক করতে লাগল। সেদিন শঙ্কর আমাদের বাড়িতেই রাতের খাবার খেল। যদিও সে ড্রাইভার, তবু সুমিতের ব্যবহার তার প্রতি অত্যন্ত আন্তরিক ছিল। আমার শ্বশুরমশাইও শঙ্করের সাথে খুব ভালো ব্যবহার করতেন। আমি অবাক হচ্ছিলাম, এমন সম্ভ্রান্ত পরিবারের ছেলে, অথচ ড্রাইভারের সাথে এমন সদ্ভাব। সেদিন রাতে শঙ্কর যখন চলে যাচ্ছিল, তখন আমার কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। ওকে যেতে দিতে ইচ্ছে করছিল না। আমি নিজেকে সামলে নিলাম। এটা কি হচ্ছে আমার সাথে? আমি বিবাহিত, আমার সংসার আছে, সুমিতের ভালোবাসা আছে, কিন্তু তবুও। এরপর থেকে শঙ্কর প্রায়শই আসত, কখনো সুমিতের সাথে, কখনো বা একা,
কখনো কোনো প্রয়োজনে, কখনো বা নিছকই আমার বাপের বাড়িতে। আর যতবার আসতো আমার মনের মধ্যে কেমন যেন তোলপাড় শুরু হয়ে যেত। আমি নিজেকে বোঝাতাম এটা নিছকই একটা ভুল, এটা হতে পারে না, কিন্তু যত নিজেকে বোঝাতাম তত যেন মনটা তার দিকেই ঝুঁকে পড়ত। একদিন আমি যখন বাপের বাড়িতে একা ছিলাম, ঠিক তখনই শঙ্কর এসে হাজির। সে বলল, মাসিমা, একটা জরুরি জিনিস নিতে এসেছি, বাবা পাঠিয়েছেন। আমি তাকে বসতে বললাম, সে বসল। চারপাশের পরিবেশ কেমন যেন থমথমে, কেবল আমরা দুজন। আমার হৃদস্পন্দন এত দ্রুত হচ্ছিল যে আমার মনে হচ্ছিল শঙ্করও তা শুনতে পাচ্ছে। শঙ্কর আমার দিকে তাকিয়ে বলল, মাসিমা, আপনার শরীরটা ঠিক আছে তো? আপনাকে দেখে কেমন যেন চিন্তিত মনে হচ্ছে। আমি কোনো মতে বললাম, হ্যাঁ ঠিক আছে। শঙ্কর এবার আমার খুব কাছে এসে বসল। তার নিঃশ্বাসের শব্দ আমার কানে আসছিল। আমার মনে হচ্ছিল এই মুহূর্তে সময় যেন থেমে গেছে। সে আমার দিকে এমনভাবে তাকালো যেন সে আমার সব অব্যক্ত কথাগুলো পড়ে ফেলছে। মাসিমা, আপনার মন খারাপ? শঙ্কর জিজ্ঞাসা করল। আমি মাথা নাড়লাম, কিছু না। আমি জানি কিছু একটা হয়েছে, যদি বলতে চান বলতে পারেন। শঙ্করের কণ্ঠস্বর গভীর, শান্ত, কিন্তু তাতে কেমন যেন এক জাদু ছিল। আমি আর নিজেকে আটকাতে পারলাম না। আমার ভেতরে সব কষ্ট, সব অব্যক্ত কথা যেন বেরিয়ে আসতে চাইছিল। আমি বললাম, আমার খুব একা লাগে শঙ্কর। শঙ্কর আমার হাতটা আলতো করে ধরল। তার হাতের স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুতের ঝলক খেলে গেল। আমি শিহুরে উঠলাম, কিন্তু এই শিহুরনটা ভয়ের ছিল না, বরং এক অজানা আনন্দে ভরা। আপনি একা নন মাসিনা, শঙ্কর বলল, আমি আছি। সেই মুহূর্তে, সেই নিষ্পাপ মুহূর্তের আড়ালে এক নিষিদ্ধ প্রেমের বীজ বোনা হয়ে গেল। এক নারী, যার রয়েছে সংসার, রয়েছে স্বামী, কিন্তু যার মন খুঁজে বেড়াচ্ছে অন্য আশ্রয়। আর সেই আশ্রয় হয়ে উঠল এক সাধারণ ড্রাইভার, যে আসলে নিছক ড্রাইভার নয়, বরং এক গভীর আবেগের উৎস। সেদিন আমরা অনেক কথা বলেছিলাম, এমনভাবে কথা বলেছিলাম যেন আমরা একে অপরের সব থেকে কাছের মানুষ। তার জীবনেও অনেক কষ্ট, অনেক অভাব, কিন্তু তার চোখের মায়া, তার কথা বলার ধরন, সবকিছুতেই কেমন যেন এক রাজকীয় ভাব ছিল। আমার মনে হচ্ছিল এই মানুষটা সাধারণ নয়। কিন্তু এই নিষিদ্ধ আকর্ষণ আমাকে কোথায় নিয়ে যাবে তা আমি জানতাম না। প্রতিবার যখন শঙ্কর আসত, আমার মনে হতো এই বুঝি শেষ দেখা, এই বুঝি ধরা পড়ে যাব। কিন্তু পরক্ষণে তার চোখের দিকে তাকালে, তার কণ্ঠস্বর শুনলে আমার সব ভয় উধাও হয়ে যেত। একদিন আমি যখন বাপের বাড়িতে একা বসেছিলাম, ঠিক তখনই শঙ্কর এসে হাজির। সেদিন তার চোখে মুখে কেমন যেন এক আকুলতা ছিল। সে আমার দিকে এগিয়ে এসে বলল, মাসিমা, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। আমি জিজ্ঞাসা করলাম, কি কথা? শঙ্কর আমার আরও কাছে এসে বসল। তার শ্বাস প্রশ্বাস আমার মুখে এসে লাগছিল। আমার মনে হচ্ছিল এই মুহূর্তে পৃথিবীর সব কোলাহল থেমে গেছে, কেবল আমি আর শঙ্কর। মাসিমা, শঙ্কর খুব নিচু গলায় বলল, আমি আপনাকে ভালোবাসি। কথাটা শুনে আমার মাথা ঘুরে গেল। ভালোবাসা? একজন ড্রাইভার আমাকে ভালোবাসে? আমি কি সত্যি এসব শুনছি? আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। আমি কেবল তার দিকে তাকিয়ে রইলাম। আমার চোখে তখন জল। শঙ্কর আমার দিকে তাকিয়ে রইল। তারপর সে আলতো করে আমার গালে হাত রাখল। সেই স্পর্শে আমার সারা শরীর কেঁপে উঠল। আপনি কিছু বলছেন না কেন মাসিমা? শঙ্কর জিজ্ঞাসা করল। আমি কেঁপে কেঁপে বললাম, শঙ্কর, এটা সম্ভব নয়। কেন সম্ভব নয় মাসিমা? শঙ্করের কণ্ঠস্বর আরও গভীর হলো। ভালোবাসা কি কখনো মানুষের জাত, ধর্ম বা সম্পর্ক দেখে হয়? আপনার মনও তো আমাকে চায়, তাই না? কথাটা সত্যি, আমার মনও চায়, কিন্তু সমাজের চোখে, ধর্মের চোখে, সংসারের চোখে এটা পাপ, মহাপাপ। সেই দিন এক চরম মুহূর্তের মুখোমুখি হয়েছিলাম আমরা। একদিকে সমাজের ভয়, অন্যদিকে নিজের মনের টান। শঙ্কর আমার দিকে ঝুঁকে এলো। তার ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে। আমার মনে হচ্ছিল এই বুঝি সব শেষ হয়ে যাবে, এই বুঝি সব নিয়ম ভেঙে যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে। এখানে গল্পটি শেষ হচ্ছে। পরবর্তী পর্বের জন্য আপনাদের কমেন্ট এবং সাবস্ক্রিপশন আমার কাম্য। আপনারা কি চান এই গল্পের পরবর্তী অংশ শুনতে? কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমাকে নতুন নতুন গল্প নিয়ে আসতে অনুপ্রাণিত করে। আর হ্যাঁ, যারা আমার ব্যক্তিগত IMO নাম্বার পেতে চান, তাদের জন্য রয়েছে বিশেষ ঘোষণা। গল্পের কোনো এক ভাগে আমি আমার IMO নাম্বার দেব, তাই পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে।